দুবাইয়ে জামিনে কারামুক্ত সাবেক আইজিপি বেনজির আহমেদ আদালতের অনুমতি ছাড়া ছাড়তে পারবেন না আরব আমিরাত। তথ্য নেই বাংলাদেশের পুলিশ ও দুদকের কাছে। কারো লাঠিয়াল বাহিনী নয়, পুলিশকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। কোনোভাবেই সেবা গ্রহীতাদের হয়রানি করা যাবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাকবিতণ্ডার জেরে মা মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করল জামাতা। রাজধানীর কলাবাগানের ঘটনায় অভিযুক্ত শিপনের আত্মসমর্পণ। ফ্যাসিস্টের চরিত্রের পুরোটাই ধারণের চেষ্টা করছে বিএনপি সরকার, অভিযোগ জামায়াত আমিরের। আইনের শাসন, সামাজিক ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় বিএনপি, বললেন মির্জা ফখরুল। 5 বছরে 47% সৌর বিদ্যুৎ যন্ত্রপাতি অকার্যকর। জ্বালানি খাতের অলিগার্কদের নিশ্চিহ্ন করতে কার্যকর কৌশল হতে পারে নবায়নযোগ্য জ্বালানির প্রসার। এবং ইরানের নজিরবিহীন হামলার হুঁশিয়ারি দিয়ে আবারও পিছু হটলেন ট্রাম্প। তেহরানের অনুরোধে আলোচনা চালিয়ে যাওয়ার দাবি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আফসানা পিয়া। জনগণের আস্থা অর্জন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী স্মরণ করিয়ে দিলেন, পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। সকালে রাজশাহীর সারদায় নবীন অফিসারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি আরও বলেন, ফ্যাসিবাদী হাসিনা সরকার আমলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। 27তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও প্রায় 1.5 যুগ ছিলেন নিয়োগ বঞ্চিত। পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় নিয়োগের সুপারিশ পান। অবশেষে 1 বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সংক্ষিপ্ত করে 6 মাস শেষ হয়েছে। 56 শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে এরই মধ্যে বাস্তবভিত্তিক প্রশিক্ষণের জন্য বিভিন্ন জেলায় সংযুক্ত করা হয়েছে। রবিবার সকালে রাজশাহী সারদায় 27তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের কুচকাওয়াজ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী আমলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ বাহিনীর ভূমিকা অগ্রগণ্য। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে অন্যান্য সকল প্রতিষ্ঠানের ন্যায় পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করার নির্দেশ দিয়ে সেবা গ্রহীতা যেন কোনো রকম হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান মন্ত্রী। পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু। সেবা নিতে এসে কেউ যেন কোনো বৈষম্যের শিকার না হয় সেই বিষয়ে আপনাদের সচেষ্ট থাকতে হবে। বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনমনে স্বস্তি প্রদান ও শান্তি প্রতিষ্ঠা করা। এর আগে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন তিনি। বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ডিবিসি নিউজ ডেস্ক। ভালোবাসার সম্পর্ক থেকে বিয়ে, একবার বিচ্ছেদ, আবার নতুন করে সংসার, কিন্তু সম্পর্কের টানাপোড়েন থামেনি। পরিণতি হলো মর্মান্তিক। স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যা করে 9 মাসের সন্তানকে নিয়ে রাজধানীর কলাবাগান থানায় আত্মসমর্পণ করেন অভিযুক্ত শিপন। শরীয়তপুরের ফারজানাকে প্রেম করে বিয়ে করেন মাদারীপুরের শিপন। দাম্পত্য কলহে একবার তাদের বিচ্ছেদ হলেও পরে নানা প্রতিশ্রুতি দিয়ে 2 পরিবারের সম্মতিতে আবারও বিয়ে হয়। কিন্তু সম্পর্কে টানাপোড়েন আর শেষ হয়নি। সেই দ্বন্দ্বই শেষ পর্যন্ত করায় রক্তাক্ত হত্যাকাণ্ডে। শনিবার গ্রামের বাড়ি থেকে ফিরে রাজধানীর কলাবাগানে শ্বশুরবাড়িতে ওঠে ফারজানা শিপন দম্পতি। রাতে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হলে থামাতে গিয়ে এগিয়ে আসেন ফারজানার মা ফিরোজা বেগম। এ সময় শিপন ছুরি দিয়ে স্ত্রী ও শাশুড়িকে এলোপাতাড়ি আঘাত করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ফারজানার। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মারা যান ফিরোজা বেগম। হত্যাকাণ্ডের পর 9 মাসের সন্তানকে নিয়ে কলাবাগান থানায় গিয়ে আত্মসমর্পণ করেন শিপন। নিহতর স্বজনদের অভিযোগ, শিপন মাদকাসক্ত ছিলেন। এর আগেও একাধিকবার টাকার জন্য ফারজানাকে মারধর করেছেন। তাকে পড়ার সময় ফোন দিয়া বুঝাইতো, দৈনিক 2-3 বার করে ফোন দিত। ওই ডিভোর্স হওয়ার পরও তখন মামানিও আর কি মামারে বুঝাইতো, এমনি সেমনি তার কাছে আবার বাধ্যতামূলক দেওয়া হয়েছে। ছেলে নেশামেশা করে তো ওরাই সময় ঝগড়া লেগে থাকে। 1 বছর ধরে আমার হাতে পায়ে ধরছে, আমি দেখি। তারপর আমার ছোট ভাইয়ের বউর উপর মানে অনেক কি করছে, করার পরে আমি এটা মানি না। পরে আমরা কইলো যে ভাই যে তোর দুইজনেই রাজি,
বলে আপনি আপনার বাসায় নিয়ে আপনি বিয়াটা পড়া যান। নিহতের বাবার দাবি, মেয়েকে দীর্ঘদিন ধরেই নির্যাতন করা হচ্ছিল। এই ঘটনায় দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। আমি আবার দোকান থেকে দৌড়ে আইছি, আইতে ও চলে গেছে, আমার মেয়ে আনি শেষ, বউ একটু লড়তেছে, আমি কান্দলে এমন টাকা মেডিকেল গেছি, মেডিকেল যাইতে আমার ওয়াইফরে আমার মেয়েরে মাইরা লাইছে যেহেতু, ঠিক আছে, আমি ডাইরেক্ট ফাঁসি চাই, এছাড়া আমি কিছু চাইতে পারি না। পুলিশ বলছে প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। প্রকৃত ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। তার বউ ঘটনাস্থলেই মারা যায়। তার শাশুড়ি গুরুতর আহত হলে তাকে ধরাধরি করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা। তাদের একটা বাচ্চা আছে, বাচ্চাটা নিয়ে স্বামী নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে এবং বলে যে আমি মার্ডার করে আসছি। সবকিছু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। যে চরিত্র ফ্যাসিস্টের মধ্যে ছিল তার প্রত্যেকটি বিএনপি আবার ধারণ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত জান দেব জুলাই দেব না শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। যে আপনারা তো হুবহু দেখে ওই দিকেই হাঁটছেন। ফ্যাসিস্ট আমলে আপনাদের বর্তমান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বেনেট ব্যাগ ছিনতাইয়ের মামলা দিয়েছিল। আপনারা এতটুকু অনুগ্রহ করেছেন যে একটা ভালো স্ট্যান্ডার্ডে অন্তত আইফোনে নিয়ে এসেছে। হুবহু ওইগুলোই আপনারা অনুসরণ করে চলছেন। কোন জিনিসটা বাদ দিলেন আপনারা? বিএনপি ন্যায় বিচার, আইনের শাসন এবং সামাজিক ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়। দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রী বলেন, ন্যায় বিচারের জন্য প্রভাবমুক্ত জুডিশিয়ারি তৈরি করতে পারলেই সাধারণ নাগরিক উপকৃত হবে। এছাড়া পার্লামেন্টের কমিটিগুলো সক্রিয় করতে পারলে গণতন্ত্র অনেক দূর এগিয়ে যাবে মন্তব্য করেন তিনি। আগামী দিনগুলোতে আমরা যেটাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই এবং সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। গণতন্ত্র যদি প্র্যাকটিস হয় তাহলে বাকি সব কাজগুলো হয়ে যায়। গেল 5 বছরে 47% সৌর বিদ্যুৎ যন্ত্রপাতি অকার্যকর হয়ে গেছে। এমন তথ্য তুলে ধরে গবেষকরা বলছেন, একসময় 65 লাখ সোলার হোম সিস্টেমের দেশ ছিল বাংলাদেশ। তবে অপরিকল্পিত কর্মসূচির কারণে এসব সোলার সিস্টেমের বড় অংশই এখন অকার্যকর। দুপুরে রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়, যেখানে প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির জানান, জ্বালানি খাতের ক্ষমতাশীল অলিগার্কদের নিশ্চিহ্ন করতে চাইলে নবায়নযোগ্য জ্বালানি প্রসার হতে পারে কার্যকর কৌশল। এ সময় জ্বালানি সংকটের স্থায়ী সমাধানে সৌর বিদ্যুতের ব্যবহারকে সামাজিক আন্দোলনে পরিণত করার তাগিদ দেন তিনি। গবেষকরা জানান, বিগত সরকারের শতভাগ বিদ্যুতায়ন পরিকল্পনায় জাতীয় গ্রিডের ব্যাপক প্রসারের কারণে সোলার হোম সিস্টেম অপ্রয়োজনীয় হয়ে পড়ে। নীতির অসহযোগিতার কারণে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ করা যাচ্ছে না। গ্রামে গ্রামে সৌর বিদ্যুৎ সম্প্রসারণে আর্থিক সক্ষমতাও বড় বাধা বলে মন্তব্য করেন বক্তারা। নতুন করে নবায়নযোগ্য জ্বালানি আন্দোলনে শুরু থেকেই স্টোরেজ সুবিধা নিয়ে ভাবার তাগিদ দেন বক্তারা। অলিগার্কিক যে ব্যবস্থা, এই ব্যবস্থা ভেঙে ফেলার অন্যতম উদাহরণ তৈরি করবে যদি নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা হয়। স্বাবলম্বী এবং অধিকার ভিত্তিক যাত্রার একটা বড় রকমের মাইল ফলক হতে পারে, কিন্তু আমাদের এই এনার্জি মিক্সকে এগিয়ে নিয়ে যেতে হবে। কয়েক মাস ধরে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির মধ্যেই নীতি সুদ হার কমালো কেন্দ্রীয় ব্যাংক। অর্থনীতির সূত্র বলছে, এতে কমবে ঋণের সুদ হার, বাড়বে বেসরকারি খাতে ঋণ প্রবাহ। অর্থনীতিবিদরা বলছেন, বর্তমান প্রেক্ষাপটে এটি দুঃসাহসিক পদক্ষেপ। মূল্যস্ফীতির লাগাম টানতে সরবরাহ ব্যবস্থায় কঠোরতা আরোপ করতে না পারলে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে অর্থনীতি।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, চলতি বছরের প্রথম 6 মাসের মধ্যে 4 মাসই মূল্যস্ফীতি 9% ওপরে অবস্থান করছে, অর্থাৎ জিনিসপত্রের দাম বাড়ছে উচ্চ হারে। তবে প্রতিষ্ঠানটির অপর এক পরিসংখ্যান বলছে, দিন দিন প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের গতি অনেকটা মন্থর হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে জিডিপি প্রবৃদ্ধির গতি বাড়ানোকেই অধিক গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এর মাধ্যমে সরকারের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যও অর্জন করতে চায় নিয়ন্ত্রক সংস্থাটি। গেল বৃহস্পতিবার নীতি সুদহার 10% থেকে কমিয়ে 9.5% নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। এর আগে উচ্চ মূল্যস্ফীতি ঠেকাতে দীর্ঘ সময় ধরে কঠোর মুদ্রানীতি পরিচালনা করে আসছিল কেন্দ্রীয় ব্যাংক। এতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ তলানিতে নামে, কমে যায় প্রবৃদ্ধি ও কর্মসংস্থান। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় নীতি সুদহার কমানোর সিদ্ধান্তকে সময় উপযোগী বলছেন ব্যবসায়ী নেতারা। অত্যন্ত ভালো একটা কাজ করলো সেন্ট্রাল ব্যাংক, কারণ ইন্টারেস্ট রেট কমিয়ে আনলে আমাদের প্রাইভেট সেক্টরের ওপরে এবং বিশেষ করে যেই ভয়াবহ একটা চাপ সৃষ্টি হয়েছিল সেটা কিছুটা হলেও কমে আসবে। জিডিপি গ্রোথ রেট সেটা হয়তো বা কিছুটা বাড়বে। সেকেন্ড জিনিস হচ্ছে যে ইনভেস্টমেন্ট বাড়বে কিছুটা হলেও, এবং এই দুটো নেট এফেক্ট হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট কিছুটা হলেও বাড়বে। অর্থনীতিবিদরা মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্ত ইতিবাচক, তবে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির মধ্যেই এমন পদক্ষেপে চ্যালেঞ্জও রয়েছে। হওয়া দরকার ছিল এখন বাড়ানো, সেটা না বাড়ায় তারা কমাইছে, এটা একটা দুঃসাহসিক কাজ করছে। আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি এই কারণে, এই দীর্ঘদিন এইভাবে যদি আপনি নীতি সুদের এইভাবে বাড়ায় রাখেন তাহলে অর্থনীতি আবার ভিন্নভাবে সমস্যা হতে পারে। মূল্যস্ফীতি কমানোর জন্য সুদের হার বাড়ানো একটা মেকানিজম, নট অনলি মেকানিজম। সেই ক্ষেত্রে আপনি পণ্য প্রোডাকশন সাপ্লাই বাড়ান, আপনি সেখানে সাবসিডি দেন, আপনি এই যে মার্কেটিং চ্যানেলটাকে ঠিক করেন। তবে নীতি সুদহার কমানোর সিদ্ধান্ত জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মনে করেন কেউ কেউ। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম সহ 7 আসামির ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল 2-এ এই মামলার যুক্তিতর্ক শুরু হবে মঙ্গলবার। মামলার অন্য আসামিরা হলেন সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। এ মামলার সব আসামি পলাতক। এদিকে ট্রাইব্যুনাল 1-এ জুলাই আন্দোলনে কারফিউ জারি করে হত্যা পরিকল্পনা ও উস্কানির মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক মন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পিছিয়ে 4 আগস্ট ধার্য করেছে ট্রাইব্যুনাল। 23 লাখ টাকার চেক ডিসঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ করিমকে 1 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে চেকের সমপরিমাণ অর্থ জরিমানাও করা হয়েছে। ঢাকার তৃতীয় যুগ্ম মহানগর দায়রা জজ মোহাম্মদ আরিফুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। রোববার সাজা পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তার জামিন আবেদন নামঞ্জুর করে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাহার ট্রেডার্স ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী হাজিফ উদ্দিন বাহার 2020 সালের 26 জুলাই 23,18,000 টাকার চেক ডিসঅনারের অভিযোগে মামলাটি করেন। নির্মাণ সামগ্রীর মূল্য পরিশোধে দেওয়া চেকটি ব্যাংকে পর্যাপ্ত অর্থ না থাকায় ফেরত আসে। পরে লিগ্যাল নোটিশ দিয়েও টাকা না পাওয়ায় আদালতে মামলা করেন তিনি। 3/5/2026 তারিখে বিজ্ঞ যুগ্ম মহানগর দায়রা জজ তৃতীয় আদালত 1 বছরের সাজা এবং চেকের সমপরিমাণ অর্থদণ্ডিত করেন। আজকে মামলায় ওনাকে সুনারেশ দেখাইছে। আমরা ওনার জামিন চেয়েছি, বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করেছে। আমরা ওই জামিনের নামঞ্জুরের আদেশের এগেনস্টে উচ্চ আদালতে আপিল দায়ের করব। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন সহ তার 5 সহযোগী হত্যা ও অস্ত্র মামলায় 5 দিন করে 10 দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছে আদালত। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লার আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। এর আগে পুলিশ 2 মামলায় 10 দিনের রিমান্ড আবেদন করে।
গত মঙ্গলবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে যশোরের ঝিকরগাছা সীমান্তের ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনকে 4 সহযোগী সহ গ্রেপ্তার করা হয়। ইমনের বিরুদ্ধে মহানগর ও জেলায় হত্যা, চাঁদাবাজি এবং অস্ত্র আইনে অভিযোগে 13টিরও বেশি মামলা রয়েছে। রায়হান ও ডেভিড ইমন দীর্ঘদিন ধরে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের হয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করত। পাশাপাশি টার্গেট কিলিংয়ের মাধ্যমে চট্টগ্রামে আতঙ্কের রাজত্ব কায়েম করত। গত বৃহস্পতিবার ডেভিড ইমন সহ গ্রেপ্তার 4 জনকে আদালতে তোলা হলে আরও 4টি মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেয় আদালত। এদিকে হাটহাজারী থানার আরও একটি মামলায় ইমনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়। 5 জন এজাহার নামীয় 5 জন আসামি যথাক্রমে মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড, মোহাম্মদ মিঠু প্রকাশ দামা ইলিয়াস, মোহাম্মদ শামীম, মোহাম্মদ সাফায়েত হোসেন, আল ইসলাম আলিফ প্রকাশ তমাল 5 জনকেই পৃথকভাবে 5 দিন করে পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন। চাকুরির প্রলোভন, বিভিন্ন অফার কিংবা অনলাইনের ক্লিক ব্যবহার হতো আন্তর্জাতিক সাইবার জালিয়াতির অস্ত্র হিসেবে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে এমনই একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পেয়ে 3 চীনা নাগরিক সহ 4 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার রাত 8টায় বসুন্ধরার একটি আবাসিক ফ্ল্যাটে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন এক উপজাতি নারী, পরে সেটি চীনা নাগরিকদের কাছে ভাড়া দেওয়া হয়। পুলিশ জানায় সেখানে অনলাইন জুয়া ও সাইবার প্রতারণার বিশাল নেটওয়ার্ক পরিচালিত হচ্ছে। অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে 14টি ল্যাপটপ এবং প্রায় 6000 সক্রিয় মোবাইল ফোন। একটি মোবাইল ফোনেই ব্যবহার করা হচ্ছিল 12টি সিম। বলছেন এই নেটওয়ার্কের মাধ্যমে মাত্র 1 মাসেই 200 থেকে 250 কোটি টাকা বিদেশে পাচারের সুযোগ ছিল। চক্রটির মূল হোতা হংকংয়ের অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে। ওখান থেকে আমরা যে সমস্ত ডিভাইস জব্দ করছি এই অবৈধ কাজ ব্যবহারের জন্য 14টা ল্যাপটপ, 16টা মোবাইল, 6000-এর উপরে আমাদের বিভিন্ন প্রোভাইডারের সিম। যে পরিমাণ টাকা ট্রান্সফার হচ্ছে তাতে হয়তো 1 মাসে এই একটা মাত্র গেটওয়ে দিয়ে ওরা 200 থেকে 250 কোটি টাকা বাংলাদেশ থেকে এই জুয়া সহ অবৈধ ইনকাম করে এখান থেকে পার করে নিয়ে যাচ্ছে। মালিক, সম্পাদক, সাংবাদিক ও সরকারের সমন্বিত উদ্যোগ ছাড়া গণমাধ্যমের সংকটের সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 64তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে এক সেমিনারে তিনি এ কথা বলেন। সাধারণ সাংবাদিক পর্যায়ে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে সমস্যাটা কিন্তু আমরা সবাই জানি যে কি পরিমাণ সমস্যার মধ্যে আছে। সংবাদপত্র জগতে বা গণমাধ্যম জগতে প্রবেশ করার নীতিমালাটা যেহেতু খুবই ঢিলাঢালা, ফলে এই বিতর্ক কখনোই কিন্তু মীমাংসা হবে না। কিন্তু মোটা দাগে আমাদেরকে এটা একটা স্ট্যান্ডার্ড নির্ধারণ করতেই হবে। সেটাও সরকার একা করতে চাচ্ছে না, সেটাও আমরা চাচ্ছি যে সম্মিলিত সকল পক্ষের অংশীদারদের, বিশেষ করে সাংবাদিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা এই কাজটা করতে চাচ্ছি। দেশে হামের লক্ষ্য নিয়ে আরও 4 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের 15 মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট 844 জনের মৃত্যু হয়েছে। 15 মার্চ থেকে দেশে মোট 1,30,083 জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময় হামে আক্রান্ত হিসেবে নিশ্চিত হয়েছেন 16,295 জন। প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত লাখের বেশি রোগী হাসপাতালে ভর্তি হন। দেশজুড়ে গ্যাসের তীব্র সংকটে ভুগছে মানুষ, অথচ কিশোরগঞ্জে মাস জুড়ে অনবরত বের হয়ে যাচ্ছে প্রাকৃতিক এই সম্পত্তি। তিতাসের পাইপলাইন ছিদ্র হয়ে পড়ে থাকলেও মেরামত করতে পারছেন না কারিগররা। এতে অপচয় তো হচ্ছেই, সঙ্গে পরিবেশ দূষণ, এমনকি বড় দুর্ঘটনার শঙ্কা নিয়েই কাটছে এলাকার মানুষের দিন। সারা দেশে গ্যাসের সংকট থাকলেও কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় আড়িয়াল খাঁ নদীর তীরে তিতাস গ্যাসের মূল পাইপলাইন থেকে অনবরত গ্যাস বের হচ্ছে। শুরুতে স্থানীয়রা বিষয়টি বুঝতে না পারলেও পরে তারা জানতে পারেন মূল পাইপলাইনে ছিদ্র হয়ে এভাবে গ্যাস বের হচ্ছে। আমরা তো প্রথম ভাবছি যে এখানে গ্যাস লাইন লিকেজ হয়েছে, যেহেতু আমরা জানি এখান থেকে গ্যাস লাইন গেছে। এখন যখন লিকেজ বড় হয়েছে বা মাটি খনন হয়েছে, এখন একটু বেশি বের হইতেছে। আগে তো এত বের হতো না, আগে কম বের হইতো। স্থানীয়দের অভিযোগ, কাজিরচর এলাকায় গড়ে ওঠা একটি চুনা পাথরের কারখানা সহ কয়েকটি স্থাপনায় অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার কারণে মূল পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।
চুনাপাথরের কারখানার আড়ালে একটি চক্র গ্যাস পাচার করছে বলেও অভিযোগ স্থানীয়দের। চুনের ফ্যাক্টরি হবে, আসলে হচ্ছে চুনের ফ্যাক্টরি তো এটা না, এটা হচ্ছে ওরা হচ্ছে গ্যাস দেওয়া হচ্ছে ওদের প্রধান লক্ষ্য। বেশ কয়েকবার জানানোর পরও তিতাস গ্যাস কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেনি। এই চক্রের সাথে সংস্থাটির অসাধু কর্মকর্তারা জড়িত অভিযোগ স্থানীয়দের। এরা মনে করেন যে আপনার এই যে গ্যাস লাইনের লোকেরা 5 থেকে 6 লক্ষ টাকা গেছে খায়া রাত্রের বেলা আন্ডারগ্রাউন্ডে এই লাইনটা দেওয়া গেছে। সমস্যা বড় আকার ধারণ করার পর তিতাস গ্যাস কর্তৃপক্ষ ঘটনাস্থলে কারিগর পাঠিয়ে মেরামতের কাজ শুরু করে। 2 দফায় 3 সপ্তাহ ধরে কাজ করেও সমাধান করা যায়নি। অবশ্য দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস মিলেছে। এটা আমরা আসলে খবর পাইছি গত 8 তারিখ থেকে খবর পাইছি। 8 তারিখ খবর পর থেকে আমরা এখানে অপারেশন চালাইছি, তাহলে দেখি এখানে অবৈধ লাইন আছে আর কি। এখানে এখন কার্যক্রম চলতেছে, আমরা লিকেজ মেরামত করছি আর কি। এখনো এটা আগামী 1-2 দিন হতে লাগতে পারে সময়। আমরা চেষ্টা করছি, ইনশাআল্লাহ আশা করতেছি আমরা 2-1 দিনের ভিতরে আজকে চেষ্টা করবো। আমরা হয়তো আজকে আমরা যত সময় লাগুক আমরা চেষ্টা করবো মানে শেষ করার জন্য। কোনো কারণে যে না হয় ইনশাআল্লাহ কালকে আমরা শেষ করে ফেলবো। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথা জানিয়েছে জেলা প্রশাসন। স্টোর ডিপার্টমেন্ট যেটা আছে তাদেরকে আমরা বলবো যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। সেক্ষেত্রে জেলা প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা থাকবে, উপজেলা প্রশাসন আছে, এবং এই বিষয়টি আমরা সরকারের জেলা প্রশাসক স্যারের উদ্যোগে আমরা সরকারের ঊর্ধ্বতন যে ডিপার্টমেন্ট আছে সেখানে অবহিত করব। গ্যাসের অপচয় ও পরিবেশ দূষণের পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার শঙ্কায় স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক। ইরানে জোরালো হামলার হুঁশিয়ারি দিয়ে আবারও পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি জানান, ইরানের সঙ্গে আলোচনার জন্য হামলা বন্ধের ঘোষণা দিয়েছেন তিনি। তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি ইরান। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ এখনো কোনো পরিণতিতে পৌঁছায়নি, আছে যুদ্ধবিরতিও। তার মধ্যেই চলছে হামলা পাল্টা হামলা। পরিস্থিতি এখন এমন সংকটময়, তখনই ইরানে জোরালো হামলার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নাটকে শেষ হয় না এখানেই, ঘোষণা দিয়েও পিছু হটেন তিনি। ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প জানান, তেহরানের সঙ্গে চুক্তিতে পৌঁছতে আলোচনা চালিয়ে যেতেই হামলা বন্ধের ঘোষণা দিয়েছেন তিনি। আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন শক্তি ও ক্ষমতা প্রয়োগ করতে প্রস্তুত ছিল ওয়াশিংটন, কিন্তু ইরান ও অন্যান্য মিত্র দেশের অনুরোধে হামলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বলেন, একটি চুক্তির রূপরেখা নিয়ে একমত হয়েছে তেহরান ও ওয়াশিংটন, তাদের মধ্যে আলোচনা চলছে। এ বিষয়ে এখনো কোনো কথা বলেনি ইরান। তবে শনিবার ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব ওয়াশিংটনকে সতর্ক করে বলেন, তেহরানের ওপর থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার না হলে হরমুজ প্রণালীতে অবরোধ আরও কঠোর করা হবে। একই সাথে হামলা অব্যাহত থাকলে অন্যান্য প্রণালী ও সামুদ্রিক পথও বন্ধ করে দেওয়া হবে। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের একটি রেস্তোরাঁয় বন্দুক হামলায় 3 জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও কয়েকজন। পুলিশের গুলিতে হামলাকারীও ঘটনাস্থলে নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার টুইন ফলস শহরের একটি শপিং মলের ভেতরের একটি ফাস্ট ফুড রেস্টুরেন্টে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রেস্তোরাঁর কাছে একটি রাইফেল হাতে একজনকে বেরিয়ে আসতে দেখেন। পরে অস্ত্রধারী ব্যক্তি আরেকজনকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলে নিহত হন তিনি। রেস্তোরাঁর ভেতরে গুলিবিদ্ধ হন আরেক নারী। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে হামলাকারী একজনই। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।